Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और बड़े अच्छे लगते हैं ला 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 ला। और आप लोग এখন তুমটা হয়েছে আপনারা, মানে আজকে আমার দর্শকরা ভাবছে যে আমি হঠাৎ কেন গান দিয়ে শুরু করলাম, কারণ আজকে সবাই আমরা খুব একটা ডার্কনেসের মধ্যে আছি। আমরা দেখতে চাই রে অফ হোপ দেখতে, তো ভালো কিছু গান, ভালো কিছু আবৃত্তি বা কিছু যদি আমরা করি তাহলে তো আমার মনে হয় মানুষ একটা দিশা পাবে। তো সেই জন্যই আমি করলাম। তো আমিও চাইছি যে আমরা সবাই ভালো থাকি, ভালোভাবে বাঁচি। তো এই জন্যই আমি এই গানটা করলাম। আশা করি আমার দর্শকরা সবাই বুঝতে পারবে সেই গানের মানেটা। আ ওয়ার্ম ওয়েলকাম টু অল মাই এস্টিম গেস্ট অনলি অ্যাট জাস্ট নিউজ টকিং স্ট্রেট উইথ সন্দীপ। আজকে আমার মধ্যে উপস্থিত হয়েছেন দুজন আমার বিশিষ্ট অতিথি। তাদেরকে আমরা প্রত্যেকেই চিনি, তাদের ফিল্ডে তারা ক্যারিয়ার ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। সিন্স দেন he is always that is what he said, and he has been instrument and commissioning several schools and techniques in education, and he has been invited in several national and international meets and director of NIH Center for Technical and Management Studies. He is a member of Indian Institute of Administration IIPA New Delhi, member of CII Education Subcommittee East, member coordinator of All India Management Association New Delhi। মানে এত স্ট্রং মানে সিভি আমি খুব কম লোকের দেখেছি। ওয়ার্ম ওয়েলকাম টু মিস্টার বিকাশ কুমার সিং only at Talking Straight with Sandeep, Just News. Hi Sandeep, and thanks for inviting me for the show. আরেকটা বলি, he is also a very good producer. উনি কিন্তু দুটো ছবিও বানিয়েছেন, ঠিক আছে? তো সেটা আমরা সবাই জানি, সেটা আমি বিকাশজিকে ওই কথোপকথনের সময় আমি জেনে নেব কি কি ছবির নাম। তো আমাদের সঙ্গে আছেন মিস্টার অভিজিৎ শাহ। হি ইজ ভেরি রিনাউন্ড পারসন ইন হিজ ওন ফিল্ড। হি হ্যাজ বিন প্র্যাকটিসিং ইন্টেরিয়র আর্কিটেক্ট সিন্স 25 years, a professional painter from Government of College of Art and Craft. Ọভিজিৎ শাহ, a warm welcome. Thank you Sandeep inviting me for this show. খুব ভালো লাগছে তোমাদের শোতে এসে। Yeah, absolutely. Especially যেই গান দিয়ে শুরু করেছে সন্দীপ, it was really good to start with a very good song. তো তোমাদের দুজনকেই আমি অনেক অনেক স্বাগত জানাচ্ছি জাস্ট নিউজে টকিং স্ট্রেট উইথ সন্দীপ। ফার্স্ট অফ অল আই উইল লাইক টু থ্যাঙ্ক সুচন্দ্রা বানিয়া who has initiated this great idea of talking straight with Sandeep. She is the CEO of Just News and Just Studio. Our backdoor team Chandrodoy, Shoumita, Pratik, and our editor Shoumo, they are putting their main effort to make this program a great hit. I am only the kind of question where to comment. I say and you will watch this kind of very kind of message in my official Facebook page SAN DWSandeep. I will report you back. Go to my Facebook page, the official Facebook ID page Sandeep Bhattacharya. তো আজকে আমরা ডিসকাস করব দুটো জিনিস নিয়ে। আশা করছি বিকাশজিও আছে, অভিজিৎ শাহ আছে তো দুজন লাইনে। Yes, absolutely. And আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে যে বিভিন্ন সেক্টরে কিভাবে কোভিড-19 হ্যাজ এফেক্টেড দ্য বিজনেস। অ্যান্ড অবভিয়াসলি এখন কোভিড-19 এর পরে বলে না কাটা ঘায়ে নুনের ছেটা, সেটা হচ্ছে এটা ন্যাচারাল ডিজাস্টার কিছুদিন আগেই হয়েছে, সেটা আমরা জানি, আমফান। তো সেটাও একটা মানুষের মানে জীবনে একটা বিপর্যয় নিয়ে এসেছে। তো সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেগুলো নিয়ে আমরা ডিসকাশন আজকে আমাদের অনুষ্ঠানে করব। তো আমি প্রথমেই যাচ্ছি বিকাশজির কাছে। বিকাশজি আছো লাইনে? হ্যাঁ আছি, সত্যি ক্যারি অন। আমি তোমাকে মুভিং অবস্থায় দেখতে পাচ্ছি না, আমি তোমাকে স্ট্যাগনেন্ট অবস্থায় দেখছি। আমি জানি না এটা ডিউ টু নেটওয়ার্ক প্রবলেম। অভিজিৎ দা কি বিকাশজিকে দেখতে পাচ্ছে ঠিকঠাক ভাবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি মুভ করছিও না, সেই জন্য মনে হচ্ছে স্ট্যাগনেন্ট হয়ে গেছে। আচ্ছা, তোমার একটা হাসি মুখ আমার এখানে দেখা যাচ্ছে। ইউ আর লুকিং ফ্যান্টাস্টিক। আমার কাছে বিকাশজির কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইন দিস পিরিয়ড অফ ক্রাইসিস
বিকাশজি, তুমি কিভাবে দেখছো মানে ওয়ার্ক ফ্রম হোম একটা এখন বলতে গেলে একটা খুব মানে রিনাউন্ড বা বলতে গেলে খুব একটা ইউজ টু টার্ম হয়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম, এডুকেশন সেক্টর চালাবার জন্য কি ওয়ার্ক ফ্রম হোম অ্যাপ্লিকেবল তোমার মতে? দেখো, টু বি ভেরি অনেস্ট, এডুকেশন একটা এমন সার্ভিস ইন্ডাস্ট্রি যেটাকে আমরা সবসময় অনলাইন বা ওয়ার্ক ফ্রম হোম হিসাবে চালাতে পারি, কিন্তু এই কনসেপ্টটা যত বছর আগে আমাদের কান্ট্রিতে একসেপ্ট করে এলাবোরেটলি স্প্রেড করা উচিত ছিল, সেটা আমার মতে সেই পেনেট্রেশনটা হয়নি। এবং তার জন্যেই আজকে হঠাৎ করে আমরা যদি ট্রানজিশন করি একটা মানে প্রোটোকল থেকে, মানে ফিজিক্যাল ফেস টু ফেস এডুকেশন থেকে অনলাইন এডুকেশন, ওটা আমার মনে হয় ইট টেক্স টাইম, ওয়ান ফ্রম দি টেকনোলজি এন্ড, টু ফ্রম দি ইন্টেলেকচুয়াল পার্ট। এটাকে একটু ধাতস্থ হতে, এটাকে অভ্যস্ত করতে মানুষের একটা হয় না যে হুট করে একটা নতুন খাবার মার্কেটে এলে যেমন লোকেরা মানে খাবে কি খাবে না একটা কোয়েশ্চেন মার্ক থাকে, সেরকমই এটার সঙ্গে ইউজ টু হতে একটা টাইম লাগবে। আমি দুটো জায়গা থেকে বলছি এখানে। আমি ছোট খুদে বাচ্চাদের নিয়েও ডিল করি এবং বড় মানে 18+ থেকে নিয়ে 34 ইয়ার্স এর প্রফেশনালসদের নিয়েও ডিল করি, কেন কি আমি বাচ্চাদের স্কুলও দেখি, প্রি স্কুল, এবং আমার হায়ার এডুকেশন আছে। এবার আমি দুটো ডিফারেন্সিয়েশনটা বলছি। এই যে অনলাইন এডুকেশন বা ওয়ার্ক ফ্রম হোম যেটা কনসেপ্ট, বা এডুকেশন ফ্রম হোম, এই ছোট বাচ্চাদের জন্য একদমই চলে না। একদমই চলে না বলতে, দিস ইজ অ্যাকচুয়ালি নট রিয়ালিস্টিক। ভার্চুয়াল এডুকেশন ফর আ চাইল্ড যার বয়স হচ্ছে 1.5 বছর, 2 বছর, 3 বছর, গেজেট হাতে দিয়ে বসিয়ে, ইম্পসিবল। মানে সে তো তখন তার মানে বলতে গেলে ওই যে না শেকড়টা সবে মাটির তলায় যাচ্ছে, বা সে সবে একটা কিছু শিখতে শুরু করছে, তার পক্ষে ওটা মানে ধাতস্থ হওয়াটাও ডিফিকাল্ট, যেটা বিকাশজি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। বাচ্চারা প্লে স্কুলে যাচ্ছে খেলতে, খেলার মাধ্যমে শিখতে, তাদেরকে আমরা কি করে এক্সপেক্ট করব যে বাড়িতে বসে ক্যামেরার সামনে বা মোবাইলের সামনে ক্লাস করবে, ওয়ার্কশিটস করবে? ইম্পসিবল, এটা হয় না। বড়দের জন্য ব্যাপারটা বলো। বড়দের জন্য দেখো, আমরা সত্যি কথা বলতে বিফোর, আমি তোমায় জিজ্ঞাসা করছি, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমি জিজ্ঞাসা করছি প্র্যাকটিক্যাল ক্লাসেস গুলো তো মানে ওই মানে ডিজিটালি করা ডিফিকাল্ট আমার মনে হয়, মানে শেখাটা খুব, শেখার জায়গাটাতে একটু মনে হয় মানে ল্যাক থেকে যায়। এখানে দেয়ার আর টু সাইডস অফ কয়েন, এখানে দুটো অ্যাসপেক্ট আছে। আমি দুটোকে একটু, আমাকে টাইম দাও, I'll take 1 minute. হায়ার এডুকেশনে আমরা মোটামুটি এই ক্রাইসিস শুরু হওয়ার 15 বছর আগের থেকেই কিন্তু অনলাইন বা এই মোডটা কিন্তু আমাদের ইনস্টিটিউশনের মধ্যে বা আমাদের মতন বড় হায়ার ইনস্টিটিউশনসে অ্যাভেলেবল ছিল। তো বড়দের সেই ট্রানজিশনটা হতে খুব একটা মানে অসুবিধা হবে না বা হয়নি। তুমি এটা একটা। দ্বিতীয় হচ্ছে, এখন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমস হয়ে গেছে, প্ল্যাটফর্ম হয়ে গেছে, গুগল ক্লাসরুমস আছে, যেখানে হোয়াইট বোর্ড আছে, ফ্যাকাল্টিরা লিখতে পারছে, অনলাইন ক্লাস নিতে পারছে, ইন্টারঅ্যাক্টিভ সেশনস হচ্ছে। তো আমার মনে হয় বড়দের জন্য ইট ইজ নট আ ডিফিকাল্ট, রাদার ইট ইজ আ বুন টু দি সোসাইটি। কেননা নাও, যেটা আমরা 15 বছর আগে থেকে করছিলাম, তখন গভর্নমেন্ট বলেছিল অনলাইন এডুকেশন, ডিস্টেন্স এডুকেশন ইজ নট পার্ট অফ দি রিয়েল এডুকেশন অফ দি সোসাইটি। বাট ফর্চুনেটলি এটা এখন ঘুরে এমন দাঁড়াচ্ছে যে অনলাইন আর ডিস্টেন্স এডুকেশন থ্রু অনলাইন মিডিয়াম, ডিজিটাল প্ল্যাটফর্ম will only remain as the major stakeholder in the education industry. সেকেন্ড পার্ট তুমি যেটা বলছিলে প্র্যাকটিক্যাল, এখন আমি মনে করি প্র্যাকটিক্যাল গুলো আরো বেশি এফেক্টিভ হবে। কেননা প্র্যাকটিক্যাল গুলো আগে যেটা আমরা করতাম, সেটাতে ফ্যাকাল্টিজরা মেজরলি পার্ট নিত প্র্যাকটিক্যালটা করে দেখিয়ে দেওয়ার জন্য। আমি মানে আই এম শিওর ইউ উইল অ্যাকসেপ্ট অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যে প্র্যাকটিক্যাল ক্লাসেস এর সময় দেয়ার ওয়্যার হার্ডলি learning experience in the classroom of a batch of 30-40 students together. এখন হয়ে গেল এটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিক্যালস গুলো তোমাকে দেখতে হচ্ছে, ওর উপরে অ্যাসেসমেন্ট দেওয়া হচ্ছে বা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, বাড়িতে বসে রীতিমতো নিজে গেজেটস বা নিজে বিভিন্ন রকমের, যদি ওটা সায়েন্স প্র্যাকটিক্যাল হয় বা অন্যান্য প্র্যাকটিক্যাল হয়, করতে হচ্ছে। তাতে লার্নিং, সেলফ লার্নিংটা অনেকটা বেশি হচ্ছে, ডেপথে কি মানুষ শিখতে পারছে। হ্যাঁ, ডেপথটা হচ্ছে।
তো আমি সেটাই বললাম, এই এডুকেশনের ক্ষেত্রে বাচ্চাদের জন্য অনলাইন এডুকেশন বা ডিজিটাল লার্নিং ফ্রম হোম ইজ অ্যাবসলিউটলি নট দি রাইট কনসেপ্ট, এবং বড়দের জন্য এটা boon. It's a মানে বলবো it's a gift basically to learn and save time. এটা খুব ভালো একটা উত্তর দিয়েছে যে বিকাশজি। এবার বিকাশজির কাছে আমি আবার আসবো, কিন্তু তার আগে একটু অভিজিৎ দাকে জিজ্ঞাসা করবো। তুমি অভিজিৎ দা লাইনে আছো তো? লাইনে আছি। আমি দুজনকেই দেখতে পাচ্ছি এবার স্ট্যাগনেন্ট হয়ে গেছে। আমি আশা করি সবার ফোনে সবাই নিজেদেরকে দেখতে পাচ্ছে, আর আমাকেও দেখতে পাচ্ছে, আর অভিজিৎ সবাইকে দেখতে পাচ্ছে তো মোটামুটি সবাই সবাইকে দেখতে পাচ্ছি। অভিজিৎদার ফটোটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে কিন্তু শুনতে পাচ্ছি। এটা আমিও দেখছি স্ট্যাগনেন্ট হয়ে, এটা নেটওয়ার্কের জন্য হচ্ছে, এটা কিছু করার নেই। তো আমার অভিজিৎ দার কাছে প্রশ্ন, অভিজিৎ দা, যে তোমার ইন্ডাস্ট্রি তো সবকটা ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, বিকজ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে তুমি প্রচন্ড ভাবে জড়িত। অ্যান্ড ইনফ্যাক্ট আমি যে কোম্পানির সঙ্গে আছি, আমরা পেস্ট কন্ট্রোল, স্টেরিলাইজেশন, উই অল নো দ্যাট, তুমি আমাদের সঙ্গে একসাথে আমরা কাজও করি, তো সেটাও তার জন্য এফেক্টেড। আজকে প্রি টার্মাইটের কোনো কাজ নেই বলতে গেলে, কারণ আর্কিটেক্ট আগে মানে স্কেচটা করবে, তবে তো মানে আমরা কাজটা পাবো, আর তার আগে রিয়েল এস্টেটের একটা প্রমোটার বলবে যে দাদা আপনার সঙ্গে আমি কাজ করবো, তবে তো আর্কিটেক্ট কাজ করবে, তো পুরোটাই ইন্টারকানেক্টেড। তো এই সিনারিওতে তোমার কি মনে হয় ওয়ার্ক ফ্রম হোম তোমাদের জন্য কতটা মানে দেখতে পাচ্ছ যে এটা বেনিফিশিয়াল জায়গায় আছে? মানে যেমন বিকাশজি বললো যে বিকাশজি অন্তত পক্ষে কিছুটা অন্তত চালাতে পারছে নিজেদের এম্পায়ারকে, তুমি কিভাবে দেখছো? অভিজিৎ দা। সন্দীপ শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি আমার কোশ্চেনটা কি শুনেছো তুমি আমার? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। সন্দীপ দেখো, আমি তোমাকে বলি, আমরা এমন একটা ফিল্ড নিয়ে কাজ করি যেখানে আমরা খুব গ্রাসরুট লেভেল থেকে কাজটা করতে হয়। অর্থাৎ কনস্ট্রাকশন যখন শুরু হচ্ছে তার আগে থেকেই আমাদের কাজটা করতে হচ্ছে, এবং আমরা ওয়ার্ক ফ্রম হোম কতটুকু করতে পারি, অন্তত যে কাজটুকু আমরা অনলাইন করতে পারতাম, অনলাইন যে কাজটুকু করতে পারতাম, আমরা ডিজাইনটা করতে পারি আমাদের ঘরে বসে অনলাইন, আমরা কনসেপ্টটাকে আমরা প্রিপেয়ার করতে পারি, কিন্তু তারপরে যখনই এই কাজটা এক্সিকিউট করার জন্য আমাদের স্টেজে চলে এলো, তখনই কিন্তু আমাদের ফিল্ড ওয়ার্ক স্টার্ট হয়ে গেল। আজকে আমি যদি তোমাকে বলি তোমার ফিল্ডটাকে ধরে যে তুমি অনলাইন টার্মাইট ট্রিটমেন্ট করে দাও, তুমি কি পারবে? আজকে বিকাশজি আছেন এডুকেশনাল গ্রাউন্ডে, উনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে অনলাইন আমার ক্লাসরুমটা ডেকোর করে দিন, সেটা কি সম্ভব? আমি তাকে কনসেপ্টটুকু দেখাতে পারি, আমি তাকে লেআউটটা করে দেখাতে পারি, তারপরে কিন্তু ডিসকাশনটা অন দ্য টেবলই হবে। এছাড়া কিন্তু আমাদের মানে এটা সাময়িক জায়গাতে না একদমই সম্ভব নয়, এটা একদমই ঠিক বলেছে, সাময়িক, এবং শুধু তাই নয়, বাট লং টার্মে এটা পসিবল নয়। কিন্তু শুধু তাই নয়, একটা কথা বলি, আমিও সহমত অভিজিতের সাথে যে এডুকেশন ইন্ডাস্ট্রিতেও এটা খুব এফেক্ট করেছে। এটা এই নয় যে 100% ডিজিটালি সবকিছু সম্ভব, ইটস নট পসিবল। কিছুটা সম্ভব, কিছুটা আমরা হয়তো সাপোর্ট দিচ্ছি, কিন্তু ফিজিক্যালি ফেস টু ফেস এডুকেশন বা ফেস টু ফেস বিজনেস বা ফেস টু ফেস আর্কিটেক্ট হয়ে উনি যেটা কন্ট্রিবিউট করতে পারবেন বা এনি বিজনেস, সেটা ডিজিটালি মাধ্যমে অসম্ভব ব্যাপার। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, যে আজকে আমরা ক্রাইসিস আছে বলে একটা ব্যাকআপ হিসাবে ডিজিটাল মিডিয়ামটাকে ইউজ করছি, নট অ্যাজ এ মেইন রিসোর্স। এইটাকে মেইন রিসোর্স বানাতে গেলে আমাদের যা উপলব্ধি করতে হবে বা যেই লেভেলে আমাদেরকে টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে হবে, আমার মনে হয় অত শীঘ্রই সবকিছু হয়ে যাবে না। এবং নট অনলি দ্যাট, এই ফিল্ডে, অন্তত আমি যে ফিল্ডে কাজ করি, এই ফিল্ডের তো নতুন করে ডিজিটাইজেশন হওয়ার কোনো ব্যাপার নেই। এই কারণে আমরা তো ড্রয়িংটা, যখন লকডাউন ছিল না সেই সময়ও তো আমরা ড্রয়িংটা অফিসে বসেই করেছি, আমরা আমাদের কম্পিউটারে করেছি, আমাদের পিসিতে করেছি, ল্যাপটপে করেছি, তারপরে সেই ড্রয়িংটা আমরা ক্লায়েন্টকে মেইল করেছি, তারপরে তো আমাকে ক্লায়েন্টের সঙ্গে বসতেই হয়েছে। অ্যাবসলিউটলি, আজও তাই, সুতরাং এর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমি আরেকটা পয়েন্ট বলবো অভিজিৎকে, তোমাদের মানে আমাদের
আমরা তো যেহেতু কানেক্টেড তাই আমি আমাদের বলি, ইন্টেরিয়ার আর্কিটেক্ট যে ইন্ডাস্ট্রিটা এখন কিভাবে চালাচ্ছ, মানে অ্যাডমিনিস্ট্রেশন কি ওয়ার্ক ফ্রম হোম থেকে চালানো পসিবল হচ্ছে তোমার জন্য কিছু হলেও? সেটা কিন্তু ডিজাইন পার্টটুকু চালানো যেতে পারছে, যেহেতু আমরা আমাদের কলিগদের বলছি যে এই প্রজেক্টের ডিজাইনটা তোমরা বাড়িতে করে ফেলো, তোমরা আমাকে পাঠাও, আমি সেটা চেক করছি, কারেকশনস করছি, এবং সেটাকে তোমরা আবার সেটা রিফ্রেশ এন্ড ডিফাইন করো। কিন্তু এটা কতটুকু সম্ভব, সেটা ড্রয়িং স্টেজ পর্যন্তই সম্ভব, কারণ আমরা যে কাজটা করি দ্যাট ইজ এ মেটেরিয়াল ওরিয়েন্টেড। যতক্ষণ না তুমি মেটেরিয়ালটাকে প্লেস করছো অন দ্য স্পট, তাহলে পরে কিছু এক্সিকিউট করা সম্ভব নয়। শুধুমাত্র ড্রয়িং আর ডিজাইন, it's not a project. A project, that's the project is a fantastic and perfect project when it will be executed. Execution ছাড়া আমাদের প্রজেক্টের কোনো ভ্যালু একদম তার কথা বলেছেন অভিজিৎ দা। আমি একটা প্রশ্ন দুজনের জন্যই, আমি বিকাশজির কাছে যাব। তোমাকে যদি প্রশ্ন করা হয় বিকাশজি 100, আমি এক্সাম্পল দিচ্ছি, 100 টাকা আগে তোমার যখন নর্মাল লকডাউন হয়নি বা যখন সিনারিও ছিল, ইট ওয়াজ ইওর মানে রেভিনিউ কামিং ফ্রম ইওর বিজনেস, তো অ্যাট দিস মোমেন্ট কতটা সেটা ডিপ্রিশিয়েট করেছে তোমার মতে? মানে 100 টাকা যদি আমরা কতটা জায়গায় নেমে গেছি, আমাকে সেটা মানে অডিয়েন্স জানতে চাইছে, বহু লোক জানতে চেয়েছে সেটা। তুমি যদি বলো এই মুহূর্তে যা কন্ডিশন, সেই কন্ডিশনে শুধু এডুকেশন নয়, সমস্ত রকমের বড় ছোট মাঝারি, ইভেন পিপল হু আর ডেইলি ওয়েজার্স, প্রত্যেকজনেরই একটা ফিনান্সিয়ালি সাংঘাতিক ভাবে ডেপ্রিসিয়েশন হয়েছে। এডুকেশন, আমি যদি এডুকেশন নিয়ে এক্সক্লুসিভলি বলি, তাহলে আমি আজকে তোমাকে বলছি, তুমি একটা উত্তর দাও বিকাশজি, যে সাপোজ মানে যখন লকডাউন ছিল না, তুমি 100 টাকা, মানে আমি 100 টাকাটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই এম নট টেলিং, মানে 100 মানে পার্সেন্টেজ হিসাবে 100 ওয়াজ देयर, তো এখন সেটা কত জায়গায় কতটা নেমে গেছে, মানে খুব ভালোভাবেই বলতে পারবো তোমাকে, এক্ষুনি বলতে পারবো, কেননা লকডাউনটা যেই সময় হয়েছে সেই টাইমটা হচ্ছে স্কুল এবং কলেজের অ্যাডমিশন টাইম এবং প্রমোশনের টাইম, অন্য মানে এক ক্লাস থেকে আর এক ক্লাস বা এক সেমিস্টার থেকে আর এক সেমিস্টারে ওঠার টাইম। এই সময়ের ঠিক আগে যেহেতু লকডাউনটা হয়েছে, তুমি যদি বলো 100 টাকা আমার ইনকাম ছিল কত হচ্ছে, তাহলে আমি জিরো বলবো, জিরো, ইটস অ্যাবসলিউটলি জিরো, বিকজ দি এন্টায়ার অ্যাডমিশন ইজ স্টপড, সমস্ত রকম ভাবে প্রমোশনস আটকে গেছে, বাচ্চাদের বিকজ আই উইল ইনক্লুড ওয়ান পয়েন্ট হিয়ার, বহু গার্জিয়ান আছে তারা কিন্তু এখন সেমিস্টার ফিজও দিতে চাইছে না, কারণ তাদেরও তো উপার্জন নেই, তো তোমরা তখন তাদেরকে বাউন্ডও করতে পারছো না। গার্জিয়ান চাইছে, ছোট ছোট বাচ্চাদের মা বাবারা যারা আছেন তারাও চাকরিরত, কেউ ব্যবসা করে, প্রত্যেকজন এফেক্টেড, এবং প্রত্যেকজনের প্রতি আমার সহানুভূতি, তারাও দিতে পারছেন না, তাদেরকে আমরা জোরও করতে পারি না এই অবস্থাতে। তো সেই অবস্থাতে আমাদের অবস্থা হচ্ছে যে লাস্ট 3 মাস আমরা কিন্তু আমাদের প্রায় 150-র উপরে এমপ্লয়িকে আমরা স্যালারি দিচ্ছি, আমাদের অপারেটিং এক্সপেন্সেস গুলো একই রয়েছে, আমরা বিদ্যুৎ দিচ্ছি, আমরা রেন্ট দিচ্ছি, সব আমাদের কিন্তু এক্সপেন্সেস যা ছিল তাই আছে, তার সঙ্গে অ্যাড অন হয়ে গেছে আমাদের ইন্টারনেট কস্ট। না, তার মানে অনলি ডেবিট, নো ক্রেডিট, একদম মানে অভিজিৎ বাবু এগ্রি করবেন যে আমাদের সকলেরই অবস্থা একই এখন, there is only মানে ডেবিট, there is no credit into the account. Yes, there is no inward তো কিছুই হচ্ছে না, কোনো জায়গা থেকে কোনো পেমেন্ট নেই, কোনো ম্যাটেরিয়াল ইউজ নেই। অভিজিৎ দাকে জিজ্ঞাসা করবো, যদি সেম প্রশ্নটা তোমার কাছে করি, মানে ইকোনমিক্যাল কন্ডিশন তোমার যদি 100 টাকা ছিল আগে, লকডাউনের আগে, এমনকি অভিজিৎ দার সঙ্গে আমরা লাস্ট একটা কনফারেন্সেও আমি গেছিলাম, আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গলে লাস্ট দেখা হয়েছিল, তারপরে তো লকডাউন হয়ে গেল, মানে আমাদের যা বলে না যে সব গেল, তারপর আমরা বসে গেলাম বাড়িতে। এবারে যেটা তোমার কাছে প্রশ্ন ছিল, যে যদি 100 টাকা তোমার তখন বিফোর লকডাউন আসছিল টাকা, তো তুমি এখন কি দেখবে যে সেটা কোথায় নেমে গেছে? সেটা কি তোমারও জিরো, মানে যেটা বিকাশজি বললো কমপ্লিট জিরো? কারণ ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের সাইটটা পুরোপুরি স্টপড, কোন রকম কোনো লেবার আসছে না, কোনো কাজ হচ্ছে না, কোনো মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না, তো there is no any other way to survive from any condition.
অ্যাবসলিউটলি। শুধু আরেকটা জিনিস আমাদের- সন্দীপ আমি অ্যাড করতে চাইবো যে Yeah, আমাদের yeah, এডুকেশন সেক্টর সব থেকে বেশি আরো এফেক্টেড এডুকেশন অ্যান্ড হসপিটালিটি, মানে রেস্টুরেন্টস বা আদার বা মলস এটসেট্রা। কেননা আমাদের এক্সটেনশন লকডাউন হচ্ছে আপ টু অগস্ট, আমরা জুলাই অগস্টের আগে স্কুল ইনস্টিটিউশন বা কলেজ খুলতে পারবো না। তো আমাদের এফেক্টটা, আমাদের যে ফিনান্সিয়াল বার্ডেনটা, think about আচ্ছা বিকাশজি, I will interrupt and ask you think about industry also. মতন ইন্টেরিয়র সবার পাশে দাঁড়ায় আমাদেরকে সাহায্য করে, বিকজ উই আর ইনটু স্মল এন্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি। আমাদের সঙ্গে Exactly. 200-250 লোক ডাইরেক্টলি যুক্ত, তাদের সঙ্গে এক্সটেন্ডেড ফ্যামিলি কয়েক হাজার। তো আমরা যদি বসে যাই আগামী দিনে আচ্ছা, গভর্নমেন্টকে কি বলবে, সরকারকে কি বলবে, সরকারের জন্য তোমার কি বার্তা থাকবে যে সরকার হ্যাজ টু ইন্টারভেন হিয়ার এন্ড হেল্প দ্য বিজনেসম্যান রাইট নাও? অবশ্যই সরকারকেই আমাদের তুলে ধরতে হবে, আর শুধু সরকার নয়, একে অপরকে আমাদের তুলে ধরতে হবে। এটা টাইম হচ্ছে ইন্টিগ্রেটেড বিজনেস করার, সবাইকে সবার বিজনেসে সাহায্য করতে হবে, সবাইকে সবার মিলেমিশে কাজ করতে হবে। এখানে ইন্ডিভিজুয়ালিটি কাজ করবে না, আদারওয়াইজ উই উইল নট সার্ভাইভ। আমাদের একদমই তাই। কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড় করাতে হবে। এখন আর ওইটা নেই যে এর বাড়িতে কাজ করেছে তার জন্য আমি আনন্দ করে বাড়িতে মানে গালে হাত দিয়ে বসে রইলাম, এটা হবে না। সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, সবাইকে সবার পাশে হেল্প করতে হবে, বিজনেস হোক বা তাদের অসুবিধায় পাশে দাঁড়ানো, সবকিছুতে মানুষের পাশে দাঁড়াতে হবে। উই নিড টু বি ফার্স্ট হিউম্যান বিং, উই নিড টু বিহেভ লাইক হিউম্যান, দ্যাটস দ্য অনলি থিং। এখন আমাদের সেটা করাটা খুব দরকার। আচ্ছা বিকাশজি যখন এটা বলেছে, আমি আরেকটা প্রশ্ন করব, যেহেতু বিকাশজি কাজ ছবি বানিয়েছেন, আমরা প্রত্যেকেই জানি, সেই দুটো ছবি তুমি নিজেই বলবে কি কি নাম, এন্ড এখন তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা কি দেখতে চলেছো? কারণ তোমাদের তো অগাস্টে খুলবে, আমাদের কি হবে? সেটা হচ্ছে আমি আমার ছবি বানানোর পিছনে রিজন হচ্ছে যে আমি প্রথমে ইনস্টিটিউট চালু করি, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। এবং আমি সেটা চালু করতে গিয়ে আমার মনে হলো যে আমার কিছু প্র্যাকটিক্যাল এক্সপোজার দরকার। আমার ছবি বানানোর অবজেক্টিভ ছিল লার্নিং এক্সপিরিয়েন্স, আমার ছবি বানানোর আর অন্য কোনো অবজেক্টিভ ছিল না। এবং সেক্ষেত্রে আমার আলাপ হয় আমার বন্ধু জয়ের সাথে, এবং আমরা মিলে, সত্যজিৎ, আমরা মিলে একটা খুব ভালো ছবি বানাই, সেটা হচ্ছে মাছ, মিষ্টি অ্যান্ড মোর। সেটা বানাতে গিয়ে আমি ছবির ইন্ডাস্ট্রির ইকোনমিক্সটাও বুঝতে পারলাম যে তখন যেটা ছিল আজকের ডেটে সেই ইকোনমিক্স আর দাঁড়ায় না। আজকের ডেটে খুব খারাপ অবস্থা, সকলেরই খুব খারাপ অবস্থা। ছোট ছোট আর্টিস্ট, যারা ছোট টেকনিশিয়ানস বা লাইন প্রডিউসার্স বা এক্সিকিউটিভ প্রডিউসার্স বা প্রত্যেকটি লোক যারা যুক্ত আছে সিনেমা জগতের সাথে বা নাট্য জগতের সাথে, সবারই কিন্তু খুব 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 কঠিন পরিস্থিতি এই মুহূর্তে। এবং আমি নিশ্চয়ই এক্সপেক্ট করব যে এটারও সলিউশন বেরোবে। যেমনি এই রিসেন্টলি সুজিত দা একটা ছবি লঞ্চ করছে অমিতাভ বচ্চনের অনলাইন ডিজিটালি। তো না তুমি কি তার মানে বলতে চাইছো, না আমি একবার যাবো যে ডিজিটালটা একটা বড় মিডিয়াম, তো আমরা জানি ছিল, আছে, থাকবে। তার মানে কি ডিজিটালটাই তার মানে কালকে ফিউচার? মানে কালকে যদি সিনেমা হলে লোকেরা যাবে না? না সন্দীপ, ডিজিটাল ইজ নট অল্টারনেটিভ, ইট ইজ নট অল্টারনেটিভ, ইট ইজ অনলি ফর দি টাইম বিং হেল্প নেওয়ার একটা প্ল্যাটফর্ম। ডিজিটাল থাকবে, আছে, ছিল এবং আগামী দিনে আরো বড় হবে। আমাদের যখন ফিল্ম বিক্রি করতাম, আমাদের ডিজিটাল রাইটসও বিক্রি হতো। আমরা যখন ফিল্ম বিক্রি করেছি, ওভারসিজ রাইটস বিক্রি করেছি, ডিজিটাল রাইটস বিক্রি করেছি, ইউটিউব রাইটস বিক্রি করেছি। তো ডিজিটাল আগেও ছিল, আমরা ওখান থেকেও টাকা পেয়েছি। আমাদের সেই টাকার অঙ্কটাকে অন্যভাবে ঘুরিয়ে এখানে দেখতে হবে যে ডিজিটালি আমরা আরো, যতদিন এই প্রসেস চলবে, আরো কত শক্ত করতে পারি। কিন্তু আগামী দিনে এইটুকুনি মাথায় রাখতে হবে যে ডিজিটালি সবকিছু মাথায় রেখে, ডিজিটাল প্ল্যাটফর্মটাকে মাথায় রেখে কিন্তু এগোতে হবে, না হলে সিঙ্ক হবে। ওটাকে একটা অল্টারনেটিভ মিডিয়াম হিসেবে রাখতে হবে, ওটাকে ভেবেও কাজ করতে হবে। এটা খুব ভালো পয়েন্ট বিকাশজি বলেছে যে দুটো মিডিয়ামকে নিয়ে করতে হবে। আমি একটু অভিজিৎ দার কাছে যাবো। অভিজিৎ দা, তোমারও কি সরকারের কাছ থেকে কোনো সাহায্য মনে হয় এই সময় দাঁড়িয়ে তোমাদেরকে করা উচিত? মানে ইকোনমিকে বুস্ট করার জন্য, ওয়ার্কিং ক্যাপিটালকে বুস্ট করার জন্য তোমার কি মনে হয় এই সময় সরকারকে একটা খুব বড় পদক্ষেপ নিতে হবে? আরেকটা আমার বন্ধু একটু আগে প্রশ্ন করেছে যে জিএসটিতে কি মনে হয় যে মানুষকে একটু রিলিফ দেওয়াটা দরকার, তাহলে অনেক ভালো হয়? তোমার কি মনে হয় অভিজিৎ সাহা?
একটা ব্যাপার হচ্ছে, দেখো জিএসটিটা অবভিয়াসলি কিছু দিনের জন্য অন্তত স্ল্যাশ করা উচিত, এটা বলে আমার মনে হয় ইন অল রেসপেক্ট সব ইন্ডাস্ট্রির জন্যই, আদারওয়াইজ আমরা সার্ভাইভ করবো না। দু নম্বর মনে হয় একই মত হবে, একই আমরা যে কাজটা করি সেই কাজটা কিন্তু আমাদের থার্ড প্রায়োরিটির কাজ আমরা করি, কারণ কি ডেইলি লাইফের যে নিডসটা থাকে মানুষের, আগে খাওয়া দাওয়া, তারপরে তার লাইফস্টাইল মেনটেন করা, এবং লাইফস্টাইল মেনটেনেন্সের যে একটা উন্নততম পর্যায় সেটা হচ্ছে নিজের বাড়িটাকে ডেকোরেশন করা, নিজের বাড়ির জন্য একটা বাড়ি বানানো, বা নিজের জন্য ভালো কমপ্লেক্সের ফ্ল্যাট কেনা। ফলে এই থার্ড প্রায়োরিটির জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমাদের ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি এফেক্টেড। তোমাকে বলে বোঝাতে পারবো না যে কত লেবার কন্ট্রাক্টার এরপরে কাজ হারিয়ে ফেলবে যে সময় লকডাউন খুলবে, তারপরেও তারা তো কাজ পাবে না। এবং শুধু তাই না, যে সমস্ত পেমেন্ট গুলো ডিউস ছিল বিভিন্ন ক্লায়েন্টদের কাছে, সেটাও বের করতে তাদের অনেক বেগ খেতে হবে, বা তারা পাবে না, সব মানুষ সমান হয় না। এটা খুব ভালো পয়েন্ট, এবং আমি অন্তত লোকেরা দিতে পারছে না। এন্ড আনাদার থিং, অভিজিৎ দা খুব ভালো পয়েন্ট ইনক্লুড করলো শোতে, যে এই যে শ্রমিক যারা লেবার, তাদেরও একটা ক্রাইসিস দেখা যাবে আর তারাও কিন্তু কাজ পাবে না। খুব ভালো পয়েন্ট বলেছে অভিজিৎ দা, প্লিজ কন্টিনিউ। আমি একটা অ্যাড করব অভিজিৎ দার এটার সাথে, এবং তোমার প্রশ্ন নিয়ে যেটা করলে, যে গভর্নমেন্টকে সত্যিকারের মনোভাব নিয়ে, অনেস্ট মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। কেন কি ইন্ডাস্ট্রির উপরে এবং ছোট ব্যবসায়ীদের উপরে পুরো ভারতবর্ষের জিডিপি নির্ভর করছে, এবং প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশন আছে। আজকে আমরা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস যদি আমরা শুয়ে পড়ি, আগামী দিনে ইন্ডিয়ার জিডিপি যেই অবস্থায় আছে তার থেকে আরো খারাপ দিকে যাবে। এর জন্য আমি 3টে রিকোয়েস্ট রাখবো গভর্নমেন্টের কাছে। একটা কর্পাস ফান্ড তৈরি করুক ফর স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজেস, এবং তাদের সহযোগী যারা আছেন, বা লেবার্স যারা আছেন, বা টিচার যারা আছেন, এটসেট্রা, সেটা আমাদেরকে সফট লোন হিসাবেই দেওয়া হোক, এবং 10 বছর 15 বছর সময় দেওয়া হোক ওটাকে রিপে করার জন্য। সেকেন্ড হচ্ছে, গভর্নমেন্ট এখন আমাদের উপরে ট্যাক্স বার্ডেনটা যেন না দেয় কিছু দিন বা বছর দুয়েকের জন্য। শুধু জিএসটি নয়, আমরা তো প্রচুর আরো অন্যান্য ট্যাক্স দিই, আমরা প্রভিডেন্ট ফান্ড দিই, আমরা গ্র্যাচুইটি দিই, আমরা ইএসআই পে করি, আমরা ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স পে করি, এবং আমাদের স্ল্যাব গুলো খুব হাই। তো এটা নিয়ে যদি গভর্নমেন্ট একটু ভাবে যে এই সময়টা যদি এইরকম স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসদের যদি একটা ফিনান্সিয়াল রিলিফ দেওয়া যায়, ইফ নট ফিনান্সিয়াল এইড, এটা তো আমাদের জন্য অনেকটা উপকার পাবো, ভালো জায়গায় নিয়ে যাবে। এটা খুব ভালো বলেছে অভিজিৎ স্যার। তোমার কি মনে হয় অভিজিৎ দা? হ্যাঁ বলো। আমারও সেই একই কথা, আমি রাজুজির কথা শুনে যেটা মনে হচ্ছে আমার, যে গভর্নমেন্টের উচিত কিন্তু ইন্ডাস্ট্রি গুলোকে একটু দেখা, আদারওয়াইজ এই সমস্ত ইন্ডাস্ট্রি গুলো কিন্তু রুইন্ড হয়ে যাবে। আমাদের কিন্তু লেবার যে গ্রুপ আছে, লেবার গ্রুপের অনেকটা অংশই কিন্তু আমাদের ভারতবর্ষের, দেয়ার কার্পেন্টার, দেয়ার পেইন্টার, দেয়ার মার্বেল কন্ট্রাক্টার্স অ্যান্ড লেবার্স, যা আমাদের জীবন যাত্রাকে সুন্দর করে। শুধু তাই না, জীবনের প্রয়োজনীয়তা যেটা আছে সেটাকেও ফুলফিল করে। আজকে দেখো সব ক্ষেত্রেই কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টর থাকে। আজকে কিন্তু তুমি আজকের যে দিন, সেই ডিজিটাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে তুমি কিন্তু রবীন্দ্র ভাবধারায় মাঠের মধ্যে বসিয়ে তুমি সেমিস্টার চালু করতে পারো না। ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড ক্লাসরুম। তার জন্য তোমাকে একটা ডিজাইনারের প্রয়োজন হবে, তোমার ভালো স্কিলড লেবারের দরকার হবে। আমাদের যদি সরকার এদের দিকে নজর না দেয়, আমরা তো একে একে এদেরকে হারিয়ে ফেলবো। কারেক্ট। এবং এইটাতে যেটা হবে হচ্ছে, আমার একটা বিকাশজি, আমার তোমার কাছে আর অভিজিৎ দার কাছে, দুজনের কাছেই প্রশ্ন এটা, যে মানুষগুলো কাজ হারাচ্ছে, the laborers or the people who are losing their job right now due to COVID-19 or due to this natural disaster, Amphan or anything, after lockdown ও বহু লোক কাজ হারাবে, সেটা আমরা সবাই জানি। Will they go for an alternative? মানে তোমার কি মনে হয় for the survival they will go for an alternative? আমি ওইটা নিয়েই বলতে যাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমরা তো বেসিক্যালি একটা ইকোসিস্টেমের মধ্যে বাস করছি। ইকোসিস্টেমটা প্রত্যেকটা লিঙ্ক
একে অপরের সাথে জড়িত, এবং সেই ইকোসিস্টেমটা যেটাকে আমরা বলি ফিনান্সিয়াল ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের মাথায় হচ্ছে, টপে হচ্ছে জিডিপি। এই মাথাটা তখনই বেঁচে থাকবে যখন এন্ড কনজিউমার্স বা এন্ড লেবার্স, যেটা 92% অফ দি এন্টায়ার জিডিপি তে কন্ট্রিবিউট করে, ফিনান্সিয়াল গ্রোথে কন্ট্রিবিউট করে, তারা হচ্ছে মিডিয়াম এন্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লিঙ্কড আর এই যে লেবার্স হোক বা টিচার্স হোক বা আমরা বলি ফ্রন্টলাইন সোলজার্স, তারাই হচ্ছে ফ্রন্টলাইন সোলজার্স। তারা যদি না বাঁচতে পারে, তাদেরকে যদি আমরা না বাঁচাতে পারি, এই যুদ্ধ আমরা জিততে পারবো না। অটোমেটিক ইকোসিস্টেম উইল কোলাপস অ্যান্ড দ্যাট উইল বি দি এন্ড অফ দি ইকোনমিক স্ট্রাকচার, যেটা নিয়ে আমরা এত লাফালাফি করছি। এটা আমাদের বুঝতে হবে যে উই হ্যাভ টু মেক আওয়ার ফ্রন্টলাইন সোলজার সার্ভাইভ ফার্স্ট। ইফ দে সার্ভাইভ, we survive. If we survive, automatically the ecosystem runs. এটা মাথায় রাখতে হবে। খুব দামি কথা বলেছে। আমি আরেকটা প্রশ্ন অভিজিৎ দার কাছেও করব, এই যে এইটার উত্তরটা দাও অভিজিৎ দা, যেটা বিকাশজিকে আমি প্রশ্নটা করলাম, তোমার কি মনে হয়? একটা ব্যাপার দেখো, তোমায় বলি যে আসল অভাবটা আমরা কিন্তু দেখতে পাবো আফটার লকডাউন। কারণ যে যেটুকু পয়সা হাতে জমিয়ে রেখেছিল তারা কিন্তু খরচা করেছে একটা আশাতে যে লকডাউনটা খুললেই আমাদের কাজটা কিন্তু আসবে। সেক্ষেত্রে যদি কাজের স্কোপটা বিভিন্ন ফিল্ডে, ফ্রম দ্য বটম লেভেল টু হাই লেভেল, ফ্রম দ্য ডাউন লাইনার্স টু আপ লাইনার্স অ্যান্ড অলসো দ্য ফ্রন্ট লাইন সোলজার্স, যেটা বিকাশজি বললেন, এদের মধ্যে যদি আমরা আমাদের কাজের স্কোপটাকে ছড়িয়ে না দিতে পারি, তখন কিন্তু তুমি দেখবে যে কত মানুষ একেবারে সুইসাইডের জায়গায় চলে, কত মানুষ নিজেদেরকে হারিয়ে ফেলবে, কত মানুষ মেন্টাল পেশেন্ট হয়ে যাবে। এই যে সময়টা আসছে লকডাউন খুলবে, একদম এই সময়টা কিন্তু অত্যন্ত জরুরি। আমাদের কিন্তু শুধু সরকার যে সব কাজ করতে পারবে তা নয়, আমাদের কিন্তু ভাবতে হবে যে কি কাজ কিভাবে করানো যায়। আমি প্রথমেই আমার শোয়ের when I started the show, Vikasji and you said the correct thing, we need to support each other from various fields. মানে কালকে অভিজিৎ শাহর ফিল্ড বলে আমি ভাববো না অভিজিৎ শাহর কথা, বা অভিজিৎ শাহ আমার ফিল্ড আলাদা বলে সেটা ভাববে না, এটা করলে হবে না। বা বিকাশজির আমি এডুকেশন সেক্টর নিয়ে বিকাশজিকে হেল্প করার কথা ভাববো না, বা বিকাশজি আমি যেহেতু ফিল্ম প্যাটার্নিটি, ফিল্মের আর্টিস্ট বা ফিল্মের অ্যাক্টর, তাই আমার কথা ভাববে না, সেটা হবে না। সবাইকে সবার কথা ভাবতে হবে, সব ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আরেকজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে হেল্প করতে হবে, সব মানুষকে বিভিন্ন সেক্টর থেকে অন্য লোককে হেল্প করতে হবে, তাহলেই কিন্তু সার্ভাইভ করতে পারবে। আদারওয়াইজ देयर इज নো অপশন। অল আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। প্রত্যেকটি প্রফেশনের সাথে জড়িয়ে আছে কোনো না কোনো ভাবে। তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখবে যে প্রত্যেকটি অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন বা প্রফেশন ইজ ইন্টারকানেক্টেড, এবং যেহেতু ইন্টারকানেক্টেড সেই জন্য ইন্টারডিপেন্ডেন্ট, এবং যেহেতু ইন্টারডিপেন্ডেন্ট আমাদেরকে কিন্তু এই ইন্টারডিপেন্ডেন্সিটাকে হাতে হাত ধরে, জয়নিং হ্যান্ডস, পুলিং ইচ আদার, টিম ওয়ার্ক হ্যাজ টু বি দেয়ার। না হলে সার্ভাইভ করা মুশকিল হবে। সবাইকে সবারটা ভেবে দাঁড় করাতে হবে। যদি আমি ব্যবসা, তাহলে আমারটাও ভালো। আমি আরেকটা প্রশ্ন করব, আমার একজন বন্ধু করেছে, সেটা হচ্ছে বিকজ দেখো তুমি সিনেমা করেছো, তাই তুমি যেহেতু তুমি সিনেমার মানুষ, আর অভিজিৎ দাও একটু ক্রিয়েটিভ মানুষ। অভিজিৎ দা আমি দেখেছি একটু ক্রিয়েটিভ লোকজন, তারপর ক্রিয়েশন, শিল্পী সত্তাটাকে খুব পছন্দ করে অভিজিৎ দা। বিং অ্যান আর্কিটেক্ট অলসো, হি অলসো লাইক দিস। মানে অভিজিৎ দা একটু গোছানো, একটু পরিপাটি মানুষ যেটাকে বলা হয়। আমরা মানে ওরকম ভাবে আর্কিটেক্ট খুব কমই লোককে আমি মিট করি। আর্কিটেক্ট মানেই হচ্ছে ইন্টেরিয়র, মানে একটু কাঠ কোঠা, সে ইঞ্জিনিয়ারিং স্টাইলে কথা বলবে, বাট অভিজিৎ দা একটু শিল্পী সত্তাটা আছে অভিজিৎ দা। তো আমি ওই জন্যই বিকাশজিকে প্রশ্নটা করছি। বিকাশজি, যে আমি শুনেছি যে আমাদের বিদেশে there is a টার্ম কল কি আমরা ওই হাইওয়েতে গাড়ি নিয়ে গিয়ে সিনেমা দেখা, মানে কারের মধ্যে বসেই তারা সিনেমা দেখবে, মাঠে বা বড় জায়গাতে স্ক্রিনিং হতো। তো তোমার কি মনে হয় আফটার দিস লকডাউন, ইফ গভর্নমেন্ট সাপোর্টস, যদি হলে মানুষ যেতে ভয়ও পায়, তাহলে কি এটা একটা অল্টারনেটিভ জায়গা হবে যা প্রডিউসারদের জন্য, যে তারা সিনেমা বানালো, সেটা একটা বড় মাঠে স্ক্রিনিং করানো হবে, সেখানে যে যার মতো গাড়ি নিয়ে গিয়ে দেখবে সিনেমাটাকে উইথ দ্যাট গ্র্যান্ডার, সবাই মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে উইথ দ্যাট গ্র্যান্ডার, দেখতেও পাচ্ছে সিনেমাটাকে। তো একটা মানে হয় না যে সবকিছুই
একটা মেনটেন হচ্ছে, আর ইনফ্যাক্ট যারা হল স্টাফ তারাও কিন্তু সেখানে এমপ্লয়েড হতে পারবে, সেই মানে সেই কাজগুলো করে তাদের একটা জীবিকা পাবে। তোমার কি মনে হয়? বিকজ এটা একটা অল্টারনেটিভ হতেই পারে এবং হচ্ছেও, মানে অলরেডি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ তুমি ভালো করেই জানো, অলরেডি দে আর কামিং আপ উইথ দিস কাইন্ড অফ ফ্যাসিলিটিস। প্রশ্নটা হচ্ছে যে কটা হবে, প্রশ্নটা হচ্ছে কটা ওপেন থিয়েটার হবে, প্রশ্নটা হচ্ছে কজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই ওপেন থিয়েটারের জন্য ইনভেস্ট করবে। দেয়ার আর লট অফ মানে কোয়েশ্চেন্স, হ্যাঁ, সেই কোয়েশ্চেনটা মাথায় রেখে আমাদের একটা ওপেন থিয়েটার হলে তো সবকটা মুভি স্ক্রিন হতে পারে না ওখানে, এবং সারাদিন ধরে মুভিও স্ক্রিন হতে পারে না, এবং কত ফুটফলস হবে, তার ইকোনমিক্স কি হবে, দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স। ওটাকে ডিপেন্ড করে আমি যদি মনে করি আমার মানে মিডিয়া ইন্ডাস্ট্রি বা মুভি ইন্ডাস্ট্রি রিভাইভ করবে, নো, দ্যাটস নট দি রাইট থিঙ্কিং আমার মতে। ইটস মাই পার্সোনাল ভিউ পুরোপুরি। হ্যাঁ, there are other ways also, মানে আমি ধরো ভাবছি যে আমি একটা মুভি প্রডিউস করব, এবং আমি মুভিটা প্রডিউস করার আগেই আমি যদি টেকনিক্যালি সাউন্ড হই, আমি যদি একটা এমন কোনো প্ল্যাটফর্ম ক্রিয়েট করি যেই প্ল্যাটফর্মটাতে বাড়ি বসে একটি মানুষ ওই মুভিটাকে বুক করে নিজের বাড়িতে গ্র্যান্ডার ভাবে দেখতে পারবে অ্যাট কস্ট এবং দিনে দিনে, তাহলে আমার মনে হয় হলের থেকে বেশি রেভিনিউ, বক্স অফিস রেভিনিউ কিন্তু এই ডিজিটাল মাধ্যম দিয়ে। I will interrupt you and give you a good news. এখন হল, আইনক্স, মাল্টিপ্লেক্স একটা প্ল্যান করছে। They are thinking of bringing a small cinema hall in our mobile app, in our own mobile. মানে যেটা তুমি বললে একটু আগে, যে সেটাও লোকেরা প্ল্যান করছে, কিন্তু এই গ্র্যান্ডারটা তো মিস হবে। এবারে সেটার জন্য কিছু লোক এটা বলেছে, কিন্তু তোমার যেটা পয়েন্ট, একদম আমি তোমার সঙ্গে সহমত, যে সেটাতে কিন্তু অনেক বেশি মানুষ করতে পারবে। দে ক্যান রিচ আ লার্জার অডিয়েন্স থ্রু দিস। অ্যাবসলিউটলি। দেখো, আস্তে আস্তে আমরা উই হ্যাভ টু লিভ উইথ কোভিড, সো আমাদেরকে কোভিড এর সঙ্গে বেঁচে থাকার হ্যাবিট বানিয়ে নিতে হবে, যেইভাবে আমরা পোলিওর সঙ্গে বানিয়েছি, বিসিজির সঙ্গে বানিয়েছি, টিউবারকুলোসিস এর সঙ্গে বানিয়েছি, এইডস এর সঙ্গে বানিয়েছি। সো উই হ্যাভ টু লিভ উইথ দিস। ওই মেন্টালিটি আর ওই ইমিউনিটিকে তো মাথায় রেখে আমাদের, এবং সেটা মাথায় রেখে আমি যদি মনে করি তাহলে এইটা সামূহিক ক্রাইসিস, আমাদের ওই গ্র্যান্ডর ফিরে আসবে, কিন্তু গ্র্যান্ডর ফিরাতে গিয়ে আমাদের লাইফ ইজ মোর প্রিশিয়াস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। লাইফটা আগে বাঁচুক, একটু কোভিডটাকে আমরা ধাতস্থ করে তুলি, মানে আমাদের বন্ধু বানাতে হবে একে। ধাতস্থ মানে কি, নিয়ে পকেট নিয়ে ঘুরতে হবে। So we have to be মানে take more precautions, আর কিছু না, simply next 3 months we'll have vaccine also. নিয়ে আমি কথাটা বলবো, রীতিমতো এটা কিন্তু খুব চাঞ্চল্যকর কিছু তথ্য আর নিউজ আমরা পেয়েছি, যে কিছু মানুষ শুনেছি সুইগির ড্রেস পরে বেরিয়ে গেছে রাস্তার মধ্যে, তারা সুইগির আদৌ কাজ করে না, তারা তাদের মধ্যে এই প্রিকশন নেওয়াটা ছেড়েই দাও, অ্যাওয়ারনেসটাই নেই। কিছু মানুষ এমনি এখন অব্দি চায়ের আড্ডা হয়েছে, সবাই আমরা জানি, সেটা ফেসবুকে ট্রোলড হয়েছে বহু মানুষ। তো আমরা এগুলো দেখেছি, মানুষের মধ্যে কিন্তু এই সচেতনতাটা কিন্তু কমে গেছে। মানে কোভিড-19 নিয়ে মানুষের মধ্যে ওইটা নেই, যে মানুষ যে সচেতন হবে, মানুষ যে ভাববে যে এটা একটা বড় ডিজিজ, এটা থেকে আমাদেরকে লকডাউনটা আমরা একটু মেনটেন করি, আমরা একটু এটাকে ভাবি। I will request all the citizens of the world, do take proper precautions, do wear N95 or any kind of mask which is available for you or affordable for you. Do maintain physical distancing, not social distancing. I will repeat, physical distancing, not social distancing. And obviously sanitize yourself as much as possible, sterilize your place as much as possible, wear clothes, and do listen to what higher authorities are saying, state government is saying at your place, because this is the high alarming time. As Vikas ji and Abhijit Shah has said, precautions are better than cure. So precautions টাকে নিতে হবে আগে ইয়ে, কিন্তু এই যে মানুষের মধ্যে সচেতনতা আসছে না, তো সেটা নিয়ে কি বলবে? আমি একটু আগে অভিজিৎ দার কাছে যাই, তারপর বিকাশ জি। আমি একদম তোমার সঙ্গে এগ্রি করছি তুমি যেটা বলছো। অন দি লার্জার নোট এটাই প্রথম জিনিস, প্রিকশন নেওয়া, সব ঠিক, কিন্তু তার সঙ্গে আমি এটাও বলতে বাধ্য হচ্ছি যে ইন্ডিয়া 130 কোটির দেশ, যেখানে 82% পিপল দে স্ট্রাগল টু ফিড দেমসেলস, দিন আনে দিন খায় লোক। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এই অবস্থাতে কতটা এডুকেট করতে পারবো, সচেতনতা, মানে পেটের খিদেতে সচেতনতা মাথায় থাকে না ভাই, মানে এটা আমি খুব প্র্যাকটিক্যাল বলছি। কিন্তু এটাও ফ্যাক্ট যে আমাদেরকে যতটা সচেতন হতে পারবো ততটা আমরা কোভিডকে ফাইট করতে পারবো।
এবং এর সঙ্গে আস্তে আস্তে যতটা এক্সপোজার হবে তার সাথে ইমিউনিটি বিল্ড আপ হবে, কোভিডকে সেটাতেও ফাইট করতে হবে। মানে আমরা চিরকাল ঘরে বসে অ্যাভয়েড করে মাস্ক পরে আর সোশ্যাল ডিস্টেন্সিং করে না ব্যবসা করতে পারবো না বাঁচতে পারবো আগামী দিনে। সো উই হ্যাভ টু লার্ন দি ওয়ে আউট। সেটা আমার মনে হয় গভর্নমেন্ট ওইটাতে বেশি মাথা দিয়ে যদি যতদিন না ভ্যাকসিন আসছে, টিল ডেট দা ভ্যাকসিন আসছে, আমাদেরকে এগুলো মেইনটেইন করেই চলতে হবে। ভালো কথা বলেছেন অভিজিৎ দা। একটা কথা শোনো, একটা ব্যাপার হচ্ছে যে কিছু মানুষ মানবে আর কিছু মানুষ ভাঙবে। এই ভাঙা আর গড়া এটা নিয়ে চিরকাল খেলা হয়ে এসেছে। তো ফলে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। যে মানুষটা মানতে চায় সে মানে, যে চায় না সে মানে না। তুমি দেখবে একটা শিক্ষিত মানুষ, তার মুখে মাস্ক নেই, অথচ একটা ডেইলি ওয়েজেসের লেবার, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে কিন্তু মাস্ক এবং গ্লাভস দুটোই পরে আসছে। আমরা কলকাতায় এই ছবিও দেখতে পাচ্ছি। ফলে আমাদের কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে। আমরা কিন্তু যদি আমরা এই ধারণাটা সবার মধ্যে দিতে পারতাম, তাহলে পরে ভারতবর্ষের চেহারাটাই বদলে যেত এবং পৃথিবীর চেহারাটা বদলে যেত। সেটা কিন্তু হয়নি। ফলে দেখবে এইভাবে লকডাউন অমান্য করেছে আমেরিকা, তারাও ভুগেছে। এইভাবে লকডাউন অমান্য করেছে ইটালি, তারাও ভুগেছে। ফলে ভারতবর্ষ ভুগবে, নতুন কিছু না। ফলে আমাদেরকে কিন্তু সেই ভোগান্তিতে যেন আমরা না শিকারগ্রস্ত হই, আমাদেরকে তাই জন্য প্রিকশনটা নিতে হবে, যেটা আমরা একদমই তাই থাকি। দ্যাট ইজ দ্য ওনলি থিং। একদম। এবং এইভাবেই কিন্তু আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা তৈরি হবে। কারণ যুগে যুগে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো কথা বলেছে। শুধুমাত্র হ্যান্ড স্যানিটাইজ আর এগুলো নয়, বা প্রিকশন বলতে N95 মাস্ক সেটা নয়, আমাদেরকে কিন্তু ইমিউনও হতে হবে, যেটা অভিজিৎদা খুব ভালো পয়েন্ট বললো। ইমিউনিটিটাকে ডেভেলপ করতে হবে, তাহলে কিন্তু আমরা কোভিডকে জয় করতে পারবো। কারণ একটা ব্যাপার হচ্ছে, তুমি যুগে যুগে দেখবে যে একটু আগে যেটা বিকাশজি বললেন যে আমরা ম্যালেরিয়াকে গ্রহণ করেছি, আমরা HIV কে গ্রহণ করেছি, আমরা BCG কে গ্রহণ করেছি। এইভাবে কোভিড তো আগেও ছিল, কোভিড এই ফরম্যাটে ছিল না। ফলে এটা তো আমাদের করোনা তো আমাদের আগেও ছিল, অন্য ফরম্যাটে ছিল। সেটাকে আমরা কিন্তু অ্যাবজর্ব করেছি। মানুষের হৃদয়, মানুষ তো বিষ খেয়ে হজম করে ফেলছে। হ্যাঁ, সত্যি কথা তাই। করোনা কমন কোল্ড, সর্দি কাশি জ্বর, যেটা আগে আমরা সারা জীবন কাটিয়ে এসেছি, এবার শুধু একটুখানি তার প্রকৃত মিউটেশন হয়ে রূপটা চেঞ্জ হয়েছে একটুখানি। আরেকটা ভালো পয়েন্ট বলবো আমি, তোমাদের পারমিশন নিয়েই বলছি, যে আতঙ্ক নয়, সজাগ হবে। সেটা হচ্ছে মূল মন্ত্র, যে আতঙ্ক ছড়াবেন না, আপনারা প্রত্যেকে সজাগ হন এবং করোনাকে জয় করুন। যেভাবে আমরা এই সময় আমরা নেটওয়ার্ক প্রবলেমেও আমরা নিজেদের কনভারসেশনটা চালিয়ে যাচ্ছি, সেভাবে আপনারাও আতঙ্কিত না হয়ে, আতঙ্ক না ছড়িয়ে নিজেদেরকে সজাগ রাখুন, প্রিকশন নিন আর ইমিউনিটি ডেভেলপ করুন, তাহলেই আপনারা জয় করতে পারবেন। খুব ভালো কথা, সত্যি কথা। আরেকটা আমি প্রশ্ন দুজনের কাছেই করব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে রিসেশন জিনিসটা খুব মানে এখন একটা মানে ইউজ টু টার্ম। আগে যেমন হতো করোনা যদি কারো দুজনের হতো, লোকেরা বলতো ওরে বাবা করোনা দুজনের হয়েছে, খুব বড় ব্যাপার, খুব চিন্তার বিষয়, ওরে বাবা করে কাঁপতো। এখন যদি হয় 20,000-এ করোনা হয়েছে, শুনলে লোকেরা বলে আচ্ছা 20,000 লোকের করোনা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে যেটা বিকাশজি আর অভিজিৎদার কথা হচ্ছে, আমাদের মধ্যে ওই জিনিসটা আসছে, উই আর গেটিং ইউজ টু হিয়ারিং অল দোজ নিউজ অলসো। তো আমার কাছে একটাই প্রশ্ন, আমি কয়েকটা সেক্টরের নাম নিচ্ছি, সেটাকে পয়েন্ট করে লোক সবাই মানে আমার গেস্ট যারা আছে বিকাশজি আর অভিজিৎদা দুজনকেই বলতে হবে যে অন দ্য বেসিস অফ হুইচ সেক্টর হ্যাজ বিন হিউজলি এফেক্টেড, হ্যাজ বিন মোস্টলি এফেক্টেড, ঠিক আছে, সেই অনুযায়ী সেটাকে পয়েন্ট করে করে একটু বলা। তো আমি সেক্টরগুলোর নামগুলো বলছি, একটু জাস্ট সবাই শুনে নিক। সেটা হচ্ছে অবভিয়াসলি এডুকেশন সেক্টর থাকবে। এডুকেশন সেক্টরের মধ্যে আমি সব রকম সেক্টর বলছি, এডুকেশন সেক্টরের মধ্যে মেডিকেল ওয়ার্ল্ড, দেন আর্কিটেক্ট অ্যান্ড রিয়েল এস্টেট, দুটোই কানেক্টেড, গোল্ড ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে আমি মিডিয়া ইন্ডাস্ট্রি বলতে, ফিল্ম ইন্ডাস্ট্রি প্লাস মিডিয়া ইন্ডাস্ট্রি, বাট জার্নালিজম যারা সাংবাদিক সেটা অতটা
ওই চ্যানেলগুলো অতটা হ্যাম্পার্ড হয়নি, সেজন্য আমি ফিল্ম আর টেলিভিশন ইন্ডাস্ট্রিকে ধরে নিলাম। আর তার সাথে আমি আরেকটা ইন্ডাস্ট্রি বলবো, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, খুব বড় পয়েন্ট। তো বিকাশ জি আছে তো লাইনে, আর অভিজিৎ দা? একদম अवेलेबल। হ্যাঁ আছি। তো আমি পরপর বলছি তোমাদের মতে, ঠিক আছে? আমি প্রথমে অভিজিৎ দার কাছে জিজ্ঞাসা করে নিই, তারপর বিকাশ জির কাছে যাচ্ছি। অভিজিৎ দা, তুমি একটু কাইন্ডলি নোট করেও নিতে পারো যদি অসুবিধা না হয়। সেটা হচ্ছে, যদি মাথায় রাখতে পারো খুব ভালো, কোনো চাপ নেই, আমি আবার রিড করে দেবো। স্টুডেন্ট ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, গোল্ড ইন্ডাস্ট্রি, আর্কিটেক্ট প্লাস রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন ইন্ডাস্ট্রি। তোমাকে যদি বলা হয় এই ইন্ডাস্ট্রিগুলোকে রেট করতে অন দ্য বেসিস অফ মোস্টলি এফেক্টেড, তুমি কিভাবে পরপর সাজাবে? প্লিজ। আমি সবার আগে বলবো রেস্টুরেন্ট, কারণ কি আমাদের ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোক, সেটা 9 থেকে 90, তারা কিন্তু রেস্টুরেন্টে খেতে যায়। ফার্স্ট এফেক্টেড হচ্ছে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, তারপরে সবচেয়ে বড় একটা সেকশন হচ্ছে এডুকেশন ইন্ডাস্ট্রি। কারণ এডুকেশন ইন্ডাস্ট্রি এর পরেই সবচেয়ে বেশি এফেক্টেড, কারণ বহু বাচ্চা পড়াশোনা করে, এবং পড়াশোনা করে তারা কিরকম, তুমি ধরো 3 বছর 2.5 বছর বয়স থেকে শুরু করে একদম ধরে নাও মোটামুটি হায়ার স্টাডিজে 27 বছর পর্যন্ত যে স্টেজটা, এরা সবাই পড়াশোনা করে, এরা সবচেয়ে বেশি এফেক্টেড। তারপরে ধরো অনেক বেশি এফেক্টেড ফিল্ম ইন্ডাস্ট্রি, যেহেতু বিনোদন জগৎ, এই বিনোদনটা তো সারাদিন ধরে চলে, এবং এই বিনোদনটাকে এই বিনোদন জগৎকে কিন্তু আমরা যারা দর্শক, তারা সকালবেলা 6টা থেকে রাত্রিবেলা 12টা 1টা, যা রাতের ঘুম হয় না, সে 2টো 3টে পর্যন্ত টিভি চালিয়ে রেখে দেয়, সিনেমা দেখতে থাকে, তারা অনেক বেশি এফেক্টেড। একটা মাস এখানে এফেক্টেড। এবং তারপরে it is not about an individual, it is about the people who are working in this industry, they are also affected, একেবারেই এফেক্টেড। খুব একটা বড় পোরশন আমাদের ফার্স্ট হচ্ছে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, সেকেন্ড হচ্ছে এডুকেশন ইন্ডাস্ট্রি, দেন ফিল্ম ইন্ডাস্ট্রি। বাকি তিনটে বলো অ্যারেঞ্জ করে, তারপরে কোনটা যাবে? এবার ধরো তারপরে তুমি এর পরের তিনটা আমার একটু পয়েন্টটা ধরে দাও। সেটা হচ্ছে যে তুমি এর পরে হচ্ছে মেডিকেল ওয়ার্ল্ড, মেডিকেল ইন্ডাস্ট্রি, আর্কিটেক্ট এন্ড রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি আর গোল্ড ইন্ডাস্ট্রি। দেখো আমি এখানে এর পরে আমি তোমাকে বলবো যে আর্কিটেকচার এবং মানে আর্কিটেকচার এন্ড রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, কারণ এই একটা ইন্ডাস্ট্রিতে সঙ্গে বহু লোক জড়িয়ে আছে। এর যদি আমি সেগ্রিগেশন করি যে বিভিন্ন পার্টের জব, প্রত্যেকটা জবের জন্য স্পেশালাইজ লোকের দরকার হয়, আর সেই সমস্ত লোকগুলো বসে গেছে। এর থেকে বড় এই ইন্ডাস্ট্রিতে এন্টায়ার পোর্শনটাই লস চলছে। এবং তারপরে ফিফথ আমি তুমি এর মধ্যে আমার যেটা রয়ে গেল সেটা হচ্ছে যে মেডিকেল ইন্ডাস্ট্রি, যেটা একেবারেই লস করেনি, এটাকে আমি এবং গোল্ড ইন্ডাস্ট্রিটা কি বলতো, এটা মানুষের কাছে অপশন, কিন্তু আমি তবুও গোল্ড ইন্ডাস্ট্রিকে কেন বলবো যে এখানে গোল্ড ইন্ডাস্ট্রিতে বহু লেবার রয়েছে যারা নাকি এর ওপরেই বেঁচে আছে, তারা সাংঘাতিক ভাবে এফেক্টেড। মানুষের, আমি জানি এটা মানুষের শখ, মানে আর্কিটেক্টের পরে তুমি গোল্ড ইন্ডাস্ট্রিকে বলছো, তাই তো? একদম তাই। কারণ কি মানুষ সবার আগে, আমি একবার ইনক্লুড করে দেই অভিজিৎ দা, অ্যাকর্ডিং টু, আমি একবার বলে নিই, তারপর তুমি বলবে, কোনো অসুবিধা নেই। অ্যাকর্ডিং টু ইউ, ফার্স্ট ইজ দ্য রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, দেন ইজ দ্য এডুকেশনাল ইন্ডাস্ট্রি, দেন ইজ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে ফিল্ম মানে মিডিয়া অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি ইনক্লুডেড, দেন ইট ইজ obviously architectural and real estate industry, then gold industry and last medical industry, right? তো আমি এবারে আরেকটা পয়েন্টে যাব, বিকাশজির কাছে। বিকাশজি, আর ইউ দেয়ার? ইয়া আই এম দেয়ার। তো তোমাকেও যদি আমি সেম প্রশ্নটা করি, তো অর্ডারটা সাজিয়ে বলো, তোমার মতে কোনটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম? আমার মত মানে বেশি সময় নেবে না, কেন কি যা অভিজিৎ দা বললো একদম পারফেক্ট, দ্যাট ইজ দি রাইট সেগ্রিগেশন বেঞ্চমার্কিং যেটা উনি করেছেন।
যে কোনটা সব থেকে বেশি এফেক্টেড, যেটাকে আমরা বলি হসপিটালিটি বা রেস্টুরেন্ট। হসপিটালিটি ইনক্লুডস দি হোটেলস, খালি রেস্টুরেন্ট নয়, কেননা হোটেল total hospitality industry is at the number 1, and second is education, followed by rest যেটা অভিজিৎ দা বললেন, আর লাস্টলি গিয়ে দাঁড়াচ্ছে মেডিকেল। কেন কি গোল্ডও মেডিকেলের থেকে বেশি, এক তো হচ্ছে ইনফ্লেশন চলছে, কখনো ডেপ্রিসিয়েশন চলছে, গোল্ড মার্কেট ইজ অ্যাবসলিউটলি ডাউনফলিং। তো যারা গোল্ড হোল্ড করে রেখেছে ব্যবসায়ীরা, তাদের কাছে ওটা একটা চিন্তার, এবং তার সঙ্গে যারা শ্রমিকরা জড়িত তারাও এফেক্টেড। মেডিকেল ইন্ডাস্ট্রি ইজ লাস্ট বাট নট দি লিস্ট। খুব বেশি আমার মনে হয় না যে ওরা এফেক্টেড হয়েছে, বিকজ যতই কেউ বলুক যে আমরা অপারেশন করতে পারছি না, বা আইসিইউ ভাড়া দিতে পারছি না, বা অন্যান্য বড় বড় যেই অ্যামাউন্টের পেশেন্টস আমরা পেতাম সেটা নিতে পারছি না, আই ডোন্ট থিঙ্ক দ্যাট কুড বি দি রিজন। ইনফ্যাক্ট এইটা একটা এমন প্রফেশন, যেমনি এডুকেশন আর একটা নোবেল প্রফেশন, মেডিকেলও একটা নোবেল প্রফেশন। তো এই দুটোকেই আমরা বিজনেসের মধ্যে না রেখে যদি অন্যভাবে ভাবি, তাহলে আমার মনে হয় এটা বেটার হবে। তবে মেডিকেল প্রফেশনটা এখন আমার মতে একদমই সব থেকে টপ মোস্ট রেভিনিউ জেনারেটিং ব্যাপারটা, মানে একটু সমস্ত কিছুর একটা ব্যাপার কি বিকাশী, সমস্ত কিছুর গুড সাইড ব্যাড সাইড তো রয়েছে। তো তাতে করে একটা জিনিস দেখা গেছে, একটা পোর্শনে আমি বলবো হয়তো একটু খুব পয়েন্ট মানে 1 বা তার থেকেও কম এফেক্টেড, যে মানুষ যত মেডিসিন কিনতো ডিউ টু লেস অফ পলিউশনের কারণে মানুষের যে অসুবিধাগুলো হতো, সেইগুলো কিন্তু সেই মেডিসিনগুলো তাদের খেতে হচ্ছে না। এটা কিন্তু আমরা একটা মেডিকেল জার্নাল থেকে আমরা পেয়েছি। তাতে করে কিন্তু আমাদের যে মেডিসিনের যে বিক্রি, সেই মেডিসিনের বিক্রি কিন্তু একটু হলেও মার্কেটে, কারণ পৃথিবী আবার শ্বাস নিয়েছে, আবার মানুষকে সুস্থ করে দিয়েছে বলে হয়তো কিছু ওষুধ কম খেতে হচ্ছে, এর থেকে বেশি কিছু নয়। আপনি যেটা বলছেন অ্যাবসলিউটলি রাইট, ওটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আমার মনে হয় একদম তাই, হসপিটালস নিয়ে মোর ফোকাস ছিল, তা হসপিটালটাকে ফোকাস করে, কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ এফেক্টেড, নো ডাউট এফেক্টেডও, এবং তার সাথে গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। কিন্তু সেটা খুব সাময়িক, যে পলিউশন শুরু হবে না। আমি আরেকটা বলি, সবকটা ইন্ডাস্ট্রি এফেক্টেড হয়েছে, বাট কোনটা সব থেকে কম এফেক্টেড হয়েছে সেটা নিয়ে কথা। কারণ এর পরবর্তীকালে কোভিড-19 লকডাউন ওঠার পরে, যেটা একদম তোমরা দুজনেই ঠিক বলেছো, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু ব্লু কোন, এগুলো কিন্তু টাফ সিনারিও থেকে যাবে। আর্কিটেক্ট ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, সেটাও টাফ সিনারিও থেকে ফেস করবে। তো সেটা নিয়ে আমার মনে হয় সবাই বলেছে। হ্যাঁ, রাইট, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, সেটা একদমই ঠিক বলেছে। আর আমি আরেকটা প্রশ্ন করব, যে সামনে দুর্গাপুজো, বাঙালির দুর্গাপুজো, তো সেটা নিয়ে আমি দুজনকেই প্রশ্ন করব। আমরা সবাই বাঙালি, আমাদের কাছে এটা 12 মাসে 13 পার্বণ। So it is not about an individual right, Durga Puja. It is about the people who are coming from rural segment, rural sector. Just they are waiting for this Durga Puja to happen. They will earn some money and just survive. So what will happen to those people who are coming from rural side, যারা ভিলেজ থেকে আসছে? তো কর্তৃপক্ষকে কি বলবে, কর্তৃপক্ষের জন্য কি বার্তা থাকবে তোমাদের দুজনেরই, যে কিভাবে তারা সেই সমস্ত মানুষগুলোকে সার্ভাইভ করাবে বা সেই সমস্ত মানুষগুলোকে সাহায্য করবে বলে তোমাদের মনে হয়? প্লিজ সে অভিজিৎ দা আর বিকাশ দা। আগে অভিজিৎ দাটা জেনে তারপর বিকাশ দা। অভিজিৎ দা প্লিজ, আপনি আগে। একটা ব্যাপার দেখো, এই ইন্ডাস্ট্রিটার সঙ্গে, দুর্গাপুজো ইন্ডাস্ট্রিটার সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত, এবং সেখানে গিয়ে এটা একটা অনেক বড় ইন্ডাস্ট্রি, এই অর্থে যে বহু লোক তাদের সারা বছরের রুজি রুটি এই দুর্গাপুজোর কাজ করেই চলে। কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে আজকে বলো, দুর্গাপুজোতে কতটুকু চাঁদা ওঠে? তার থেকে অনেক বেশি স্পন্সরশিপ। সেই স্পন্সরশিপটা কারা দেয়? সেই স্পন্সরশিপটা যারা দেয় তারা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর যারা ব্যবসায়ী, তারা। আজকে যেখানে বিজনেসটাই নেই, আজকে যদি আমাকে বলে যে অভিজিৎ দা, আমি যেখানে প্রত্যেক বছর 10টা 20টা
স্পন্সর এনে দিই, আমাকে যদি বলে অভিজিৎ দা তুমি আগে 10টা স্পন্সর আমাকে এনে দাও, আমি এই অবস্থাতে কার কাছে অ্যাপ্রোচ করব? বিকাশজি হয়তো 4টে পুজো প্যান্ডেলে তার হোর্ডিং থাকতো, ব্যানার থাকতো, গেট থাকতো। আজকে যদি বিকাশজিকে কেউ বলে এই ধরনের লকডাউনের পরে বিকাশজির পক্ষে সম্ভব নেই যে 150-200 লোককে বসিয়ে 3-4 মাস মাইনে দেবার পরে দুর্গাপুজো খাতে কোনো টাকা সে দিতে পারবে, বিজনেসটাকে ধরার জন্য বিকাশজিকে এবার সমস্ত কোর্স ফি কমিয়ে দিতে হবে। কিন্তু তার খরচা তো একই রয়ে গেছে, তার জন্য তো স্যালারি কমবে না, তার জন্য তো ওভারহেড কমবে না, তার জন্য তার ডে টু ডে কস্ট তো কমবে না। ফলে দুর্গাপুজো হবে কোত্থেকে? এই বছরটাতে কিন্তু সবাইকে, আমি পুজো কমিটির সমস্ত উদ্যোক্তাকে বলবো, যেটাই করুন ছোট করে করুন, কিন্তু সবাইকে সামান্য কিছু কাজের বন্দোবস্ত করে দিন, অন্তত তারা যেন কিছুটা সময় খেয়ে বাঁচতে পারে। সত্যি আপনি একদম ঠিক বলছেন, কিছু অন্তত। বিকাশজি কি বলবে? বিকাশজির কি বক্তব্য? একদম আমি সহমত অভিজিৎদার সাথে। ছোট করে হোক পুজো, মানুষের রুজি রুটিটা যাতে মার না যায় সেটা থাকুক। আর একটা হচ্ছে বার্তা হচ্ছে যে এই কিছুটা হলেও যদি সেভিং করা যায়, সেই সেভিং গুলো যদি একত্র করে সমস্ত পুজো কমিটিরা, এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পরপর 2টো ধাক্কা, কোভিড এবং আমফান, এই ঘূর্ণিঝড়ে, আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানোটাও খুব, আর পুজো বেশি দিন নেই, তাদের পাশে দাঁড়ালে হয়তো আগামী দিনে খুব ভালো হবে। এটা আমার মানে মেসেজ টু অল দি পূজা। ভালো একটা কথা দুজনেই বলেছে আমার দুজন গেস্ট, বিকাশজি এন্ড অভিজিৎদা, যে কিছু অন্তত সাহায্য যদি তাদেরকে করা যায় তাহলে খুব ভালো হয়, কারণ তাদেরকেও আমি একটা প্রপোজাল, আমি তোমার চ্যানেল থ্রুতে একটা প্রপোজাল রাখতে চাই। ফোরাম ফর দুর্গোৎসব এত বছর এত গ্রাম থেকে আসা লেবারদের নিয়ে কাজ করে চলেছে, এবং তারা ফোরাম ফর দুর্গোৎসবের তারা তাদের জন্য ওয়েলফেয়ারের জন্য প্রচুর কাজ করেছে। এবার একটা কাজ করুক, আমার মনে হয় না যে এবার হয়তো আবার ডিস্ট্রিক্ট লকডাউন হয়ে যাবে, ডিস্ট্রিক্ট বর্ডার গুলো, যাতে সোশ্যাল ডিস্টেন্সিং না করা যায়। তবু কলকাতার মানুষ পুজো প্যান্ডেলে যাবে, হয়তো একটু ঠাকুর দেখবে। আমি একটা প্রস্তাব রাখবো, ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে প্রতিটি প্যান্ডেলে একটা করে ডোনেশন বক্স থাকুক। যারা পুজো দেখতে যাবে তারা ঠাকুরের কাছে প্রণামী না দিয়ে তারা কিন্তু আমাদের এই সমাজে অবহেলিত, পিছিয়ে পড়া এবং রূপকার যারা রূপদান করেন, এই রূপকারদের ভাইদের জন্য তার সামর্থ্য অনুযায়ী প্রণামী হোক, সাহায্য হোক, যেভাবেই হোক, সম্মানের সঙ্গে তাদের সম্মান জানিয়ে, সম্মানের সঙ্গে তার সাধ্য মতো একটু টাকা তার মধ্যে ফেলে আসুক প্রতিটি পুজো প্যান্ডেলে। সেই বক্সগুলোকে এক জায়গায় করে যে মানুষরা প্রতি বছর পুজোয় আলোর ফুল ফুটিয়ে গেছে, পুজোকে মুখরিত করেছে, পুজোকে চাকচিক্য করেছে, সৌন্দর্য রূপদান করেছে, তাদের কাছে ভাগ করে দেয়া হোক সেই সব টাকাগুলো। খুব ভালো একটা আইডিয়া দিয়েছে, খুব ভালো। যদি এরকম ভাবে সবাই ইনিশিয়েটিভটা নেয়, আমি বলবো খুব ভালো হবে সেই সমস্ত মানুষদের জন্য। এবারে আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, বা শেষ করার আগে I will like to thank all my guests for attending me, for coming on my invitation in our show Talking State with Sandeep only at Just News. তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এসেছো এবং তোমাদের মত প্রকাশ করেছো তো কোভিড-19 নিয়ে কিভাবে বিভিন্ন রকম সেক্টরস এফেক্টেড হয়েছে। শুধুমাত্র এডুকেশন বা শুধুমাত্র রিয়েল এস্টেট নয়, আমরা কিন্তু আজকে সেই সমস্ত সেক্টরসগুলোকে নিয়েও আলোচনা করেছি, অনেক রকম আলাদা বিজনেস নিয়ে আলোচনা করেছি। তো সেটার জন্য আমি আমার দুজন গেস্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, থ্যাঙ্কস ফর জয়নিং মি। অ্যান্ড আমরা এবার লাস্ট আমাদের রিল্যাক্সিং ফেজ যেটাকে বলা হয়, যে অনেক সিরিয়াস আলোচনা হয়েছে, এবার একটু রিল্যাক্সিং ফেজ, একটু পজিটিভ আলোচনাও করি। তো আমার দুটো প্রশ্ন আমার অতিথিদের জন্য, যে এই লকডাউনে দুটো এমন কাজ বলো যেটা বাড়িতে শিখেছো, পজিটিভ কাজ, যেটা হয়তো এত বছরের কর্মব্যস্ততায় due to your work and very much busy in your own field, you couldn't give time to your family or couldn't explore yourself.
So what have you learned in this lockdown? Two things to both of you. আমি বিকাশ জিকে আগে জিজ্ঞাসা করবো যে দুটো জিনিস কি শিখতে পেরেছো লকডাউন তোমাকে কি শিখিয়ে গেল, দুটো জিনিসের নাম বলো, দেন আমি অভিজিৎদার কাছে জিজ্ঞাসা করবো। লকডাউন প্রথমত আমাদেরকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, নতুন করে ভালোভাবে যে কোনো একটা নেগেটিভ পিরিয়ডকে কিভাবে ইউটিলাইজ করা যায় পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে উইথ পজিটিভ রেজাল্টস, এটা একদম সাংঘাতিকভাবে শিখিয়েছে। এবং আমি তার জন্যই এই পুরো পিরিয়ডটাতে কখনো নিজেকে ডিমোটিভেটেড মনে করিনি। আমার সবসময় মনে হয়েছে দ্যাট ইটস আ গুড টাইম টু ডু সামথিং উইচ উই কুড হ্যাভেন্ট ডান ইন পাস্ট। ভগবান এই সময়টা আমাদের দিয়েছে টু রিথিঙ্ক, রিইনভেন্ট, রিজুভিনেট আওয়ারসেলফ অ্যান্ড টু ডেলিভার এভরিথিং wherein you should have the passion. আমাকে শিখিয়েছে প্যাশন টু এক্সেল, আমাকে শিখিয়েছে উইল টু অ্যাচিভ, আমাকে শিখিয়েছে কমিটমেন্ট টু ডু সামথিং গুড ফর দি সোসাইটি, আমাকে শিখিয়েছে ডিপ্রেশন থেকে মুক্তি পাবে। এবং আমার অ্যান্টি ডিপ্রেশনের যে জিনিসটা আমি পেয়েছি, নিজের মধ্যে থেকে খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আমার খুব ভালো রান্না শিখে গেছি সাংঘাতিক ভাবে। কেন কি কাজের লোকজন নেই, আমি স্বামী স্ত্রী আর আমার ফ্যামিলি আমরা দুজনে একে অপরকে সাপোর্ট করে দারুণ দারুণ রান্না আমাদের। তোমার বাড়ি যাচ্ছি রান্না খেতে, মোস্ট ওয়েলকাম। আমি দুজনকে ইনভাইট করে রাখলাম, লকডাউন উঠলেই ইউ আর মোস্ট ওয়েলকাম। যারা আসে তারা যদি কিছু বলে রান্না নিয়ে কথাবার্তা, আমি বলি আমি আপনাদের বাড়ি চলে যাচ্ছি, আমাকে এই জন্য হ্যাংলা ভাববেন না, যদি ভাবেন হ্যাংলা তাতে আমার আমি এরকমই হ্যাংলা, আমি একজন খাদ্যরসিক বাঙালি। যেটা অভিজিৎদা শুরুতেই বলেছিল, আমরা একটু অন্যভাবে আলোচনা করছিলাম যে ঠিক আছে এই সময়টা যখন আমরা অনেক কিছু শিখছি, তার মধ্যে এটাও একটা পার্ট, কিন্তু আমাদেরকে আরেকটা জিনিসও শিখিয়েছে এবং সেটা সবার শেখা উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে বি হিউম্যান, বি কম্প্যাশনেট এবং সবার পাশে দাঁড়ানো। যাদের সত্যি আমাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য একটু করুক বেশি করুক সেটার ইম্পর্টেন্ট নয়, এখান থেকে করুক হৃদয় থেকে, যতটা পারবে ততটা যাতে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে করা হয়, সেইটা আমরা কিন্তু খুব ভালো শিখেছি। আমি অভিজিৎদার কাছেও শুনতে চাই একটুখানি, আর আমি জানি উনি অসাধারণ মানে জ্ঞানী। একটা কথা বলি, আমার জীবন শেখালো লকডাউনে হোয়াট ইজ দ্য মিনিমালিজম অফ লাইফ। জীবনে কত কিছুর প্রয়োজন ছিল এবং কত কিছুর প্রয়োজন ছিল না, সেটা কিন্তু ডিফাইন হলো এখানে বসে, একটা সেলফ রিয়েলাইজেশন হলো। আমার মনে হয় বিকাশজি আমার সঙ্গে একমত হবেন, বহু জিনিস মনে হচ্ছে যে প্রচুর ব্যস্ততার মাঝখানেও আমাদের ফ্যামিলিকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল। পৃথিবী বন্ধ করে দিয়ে আমাদের সেই সময়টা শিখিয়ে দিল। বহু কিছু আমাদের জীবনের প্রয়োজন ছিল না বা এখনো নেই, সেটা আমাদের জন্য এক্সট্রা, সেটুকু বোধহয় অন্যদের দিতে পারলে ভালো হতো বা হয়তো দিতে শিখতে গেলাম। একদম আমরা শিখলাম যে নিজের ভালো লাগাটুকু নিয়ে কিভাবে বাঁচা, নিজের জন্য গান শোনা, নিজের জন্য সিনেমা দেখা, নিজের জন্য ছবি দেখা, সবটাই নিজের তো। আর আরেকটা জিনিস শিখলাম, যেটা ডিজিটাল মিডিয়া আমাদের শেখালো, যে ঘরবন্দি অবস্থাতেও কি করে একে অপরের অনেক কাছে চলে আসা যায়, সবার সঙ্গে যোগাযোগ রাখা যায়। এই যে আমরা এত কাছাকাছি চলে এসেছি, যদিও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সবাইকে ঠিকভাবে দেখা যাচ্ছে না, আলটিমেটলি আমার মনে হয় ভালোভাবেই সবাইকে দেখা যাবে যখন প্রোগ্রামটা লঞ্চ হবে। কিন্তু আমরা এই নেটওয়ার্ক যে প্রবলেম সেটাকে যেভাবে অতিক্রম করে গেল এই ডিজিটাল মিডিয়ামের সূত্রে, সেভাবে আমার মনে হয় আমরা ঠিক করোনাকেও জয় করব, কোভিড-19 এফেক্ট যেটা হবে সেটাকেও অতিক্রম করব, এবং আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো,
সবার পাশে সবাই দাঁড়াবো, যেটা বিকাশজিও বললো, অভিজিৎ শাহ বললো, সব সেক্টরসের এখন কিন্তু খুব প্রয়োজন যে আমরা যাতে সবাই সবার পাশে দাঁড়াই। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং. And before ending the program, I will again repeat, take proper precautions, because precautions is better than cure. As I have said in my show, when I was doing the program, in the middle of my show, take proper precautions. Precaution নিন, সেটাই সব থেকে আমার মনে হয় ইম্পর্টেন্ট এই সময় দাঁড়ায়। এই সময় সব থেকে বড় অমূল্য জিনিস প্রিকশন নেওয়া। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইমিউন হতে হবে আমাদেরকে, ইমিউনিটি ডেভেলপ করতে হবে। একটু এক্সারসাইজ করুন, একটু ভালো খাবার খান, একটু যোগা করুন, একটু যারা যোগা বা এক্সারসাইজ করতে পারবেন না তারা ফ্রুটসের উপরে থাকুন, যতটা পারবেন নিজেদেরকে ভালো রাখুন। এটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। ভালো রাখুন, সুস্থ থাকুন, সেটাই আমি বলবো। আর আমরা প্রায় প্রোগ্রামটা শেষের মুখে আছি, তো আমার বিকাশজি বোধহয় কিছু একটা বলতে চাইছিল, তো বিকাশজি তুমি একটু বলো কি একটা বলতে চাইছিলে তুমি মাঝখানে। না, আমি অভিজিৎদার যা যা উনি বললেন ওনার পরে আমার বলার আর মানে জায়গা নেই বা ক্ষমতা রাখি না অতটা। বাট হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমাদেরকে র্যাপ আপ করার জন্য, আমি এখন এন্ড তো এক লাইনই র্যাপ আপ করবো, যেটা আমরা সবটা দুজনে বললাম, সবটা মিলিয়ে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস ওয়ান লাইনার আমরা যেটা শিখেছি হচ্ছে ভ্যালিউজ অ্যান্ড এথিক্স। ভ্যালিউজ অ্যান্ড এথিক্স, ভ্যালিউজ ফর থিংস which are required and which are not required, and ethics to do something not only for ourselves but also for our family, but also for our friends, our philosophers, our business friends and society at large. তো ভ্যালিউজ এন্ড এথিক্সটা আমরা কিন্তু খুব ভালোভাবে এই 2 মাসের ক্লাস করলাম, আরো হয়তো মাসখানে ক্লাস করতে হবে। সো আই এম শিওর এই ক্লাসটা আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দিয়ে গেল, which will be আই এম শিওর এটা একটা লাইফ লং অ্যাসেট হয়ে থেকে যাবে আমাদের অফস্প্রিংস বা আমাদের। আর ইনফ্যাক্ট 2020 ইয়ারটাও কিন্তু আমাদের মানে হয় না যে পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, মানে যতদিন মানুষ বেঁচে থাকবে বা মানুষ পৃথিবীতে থাকবে ততদিন 2020-র কথাটা সবাই আলোচনা করবে। আমি তো বলবো এটা নিয়ে একটা সিনেমা হওয়া উচিত, 2020 কি শিখিয়ে গেল মানুষকে। হ্যাঁ, এটা নিয়ে হয়তো আমরা আলোচনা করছি যখন, ততক্ষণে হয়তো স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। একদমই সন্দীপ, আমার মনে হয় উচিত যদি তুমি কোনো এই ধরনের কোনো কাজ করো এবং বিকাশজিকে নিয়ে করো, তাহলে নামটা দিও বিশে বিশ, বয়রশ্মি তালবস্থায়কার বিশে বয়রশ্মি মূর্ধন্যস্য। বলেছেন আপনি, একদম দামি কথা বলেছেন। ওপরে লিখবে যেভাবে আমরা লিখি, ওপরে লিখবে বয়রশ্মি তালবস্থায়কার বিশে, মাঝ তলায় একটা আন্ডারলাইন দেবে, তার নিচে লিখবে বয়রশ্মি মূর্ধন্যস্য বিশ। আমরা যদি কিছু আপনাকে নিয়েই করব, কেন কি আপনার অ্যাডভাইস ছাড়া হয়তো এগোবো না। বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি একটা জিনিস করি আমার শোতে, সেটা হচ্ছে আমি 1, 2, 3 বলবো আর আমরা সবাই মিলে বলবো we shall overcome this COVID-19 scenario, we shall overcome this natural disaster, Amphan or any other crisis. আমি সবকিছুকেই বলবো we shall overcome and we will overcome করে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করব। তো আশা করি আমার দুজন গেস্টই রেডি, তো আমি আমি এই করবো, তোমরা we shall overcome বলবে, ঠিক আছে? 1, 2 and 3 we shall overcome. That is the positivity I expected from my guest. Thank you so much for joining only at Talking Straight with Sandeep, Just News. তোমাদেরকে পেয়ে আমি অশেষ ভাবে কৃতজ্ঞ। তোমরা তোমাদের সময় দিয়েছো, অমূল্য সময় দিয়েছো আজকে আমার প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো and take care.